ভোরের দিকে মায়ার ঘুম ভাঙল নাকে চুলের সুরসুরি লাগায়। হাত দিয়ে নাক ঘষে দেওয়ার চেষ্টা করাই গরম একটা শরীরে হাত ঠেকল। মায়া আতকে উঠে চোখ মেলে তাকাতেই রাহাতকে দেখে আরেকবার থতমত খেয়ে গেল। রাহাত মায়ার সাথে একই কাঁথা গায়ে পেঁচিয়ে বেঘোরে ঘুমাচ্ছে, তাও আবার খালি গায়ে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো আসলে ব্যাপারটা সত্যি না, ও নিজেই হ্যালুসিনেশন করছে। যার উপরে রাগ করে এত দূরে পালিয়ে এলো সেই মানুষটা কি করে এক রাতের মধ্যে ওকে খুঁজে পাবে? একই শহরে থাকতেও খুঁজে পেতে 10টা দিন সময় লেগেছিল তার, আর ঢাকা থেকে এত দূরে এই পাড়াগায় মাত্র কয়েকটা ঘণ্টায় খুঁজে বের করে ফেলবে। অসম্ভব। মায়া ধরেই নিয়েছে রাহাত আসেনি। যাকে পাশে বেঘোরে পড়ে পড়ে ঘুমাতে দেখছে সেটা ওর কল্পনা। একটু আলতো করে ছুঁয়ে দিলেই ভ্যানিশ হয়ে যাবে মানুষটা। মায়া রাহাতের দিকে মুখ করে বালিশে মাথা রেখে রাহাতকে দেখছে একমনে। ওর খুব করে ইচ্ছে করছে একবার মানুষটাকে ছুঁয়ে দিতে, কিন্তু ধরলেই আর মানুষটাকে দেখতে পাবে না ভেবে আর সাহস করে এগুচ্ছে না মায়া। কেন এসে এসে জ্বালাচ্ছ? সব কিছু ছেড়ে ছুড়ে তো চলে আসতেই চাইছি একেবারে, তবু কেন বারবার পথ আটকাচ্ছ? তোমাকে সত্যি আর কারো সাথে নিতে পারবো না আমি। সেদিন যখন বলেছিলে আমার জন্য আগের সব ভুল শোধরাতে চাও সেদিনও বিশ্বাস করেছিলাম জানো। কিন্তু তুমি কি করলে? আরেকবার আমার বিশ্বাসটা ভাঙলে। কেন বলো তো? আমি তো ভুলেই গেছিলাম, যে মেয়েটাকে অফিসে পিয়ে রাখতে তোমার প্রেস্টিজে বাঁধে, যাকে গেয়েও দাদিয়াম্মা মনে হয়, তাকে কেনই বা নিজের জীবনসঙ্গী করে রাখবে? কথাগুলো বলতে বলতে মায়া একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ কারো হাতের টানে একেবারে বুকের ভিতরে ঝাপটে ধরা অনুভব করল মায়া। আরেকবার অবাক হয়ে মায়া রাহাতের দিকে তাকাল। না তো, মানুষটা তো ঠিকই পাশে আছে, ভ্যানিশ হয়ে যায়নি। ব্যাপারটা খেয়াল হতেই মায়ার বুকের ভিতরে ধক করে উঠল। রাহাত সত্যি সত্যি এসেছে। কি করে? শরীর মোচড়ামুচড়ি করে রাহাতের হাতের বাঁধন থেকে ছোটার বহু চেষ্টা করেও ছুটতে পারছে না মায়া। হাত দুটো যেন ইচ্ছে করে আরও বুকের ভেতরে চেপে ধরছে মায়াকে। মায়া খুব বিরক্ত হয়ে চুপ করে গেল। এই লোকটা এমন কেন? একটু হারিয়ে গিয়েও শান্তি নেই এর জন্য। কোথাও একটু হাওয়া হয়ে যেতে দিবে না নাকি? উহু, দিব না হাওয়া হতে। এত অবাক হয়ে তাকিয়ে থেকো না তো, ঘুমুতে দাও। এভাবে আমার দিকে হা করে তাকিয়ে থাকলে ঘুম ঘুম ক্লান্ত শরীর নিয়েও তোমার মাঝে ডুব দিব কিন্তু। মায়া তাড়াতাড়ি রাহাতের বুকে মুখ লুকিয়ে নিল। এই লোকের আসলেই বিশ্বাস নেই। আর কখন কি বলে তার হুঁশটুকুও নেই। রাহাত আরও নিবিড় করে মায়াকে বুকে চেপে ধরল। কি আছে কি নেই সেটা সকালে ঘুম ভাঙলে বুঝাবো, দাঁড়াও। মায়া একবার শিউরে উঠে রাহাতের বুকে আরেকটু আর্স্ট হয়ে চুপ করে রইল। রাহাত চোখ বুজেই আলতো করে মায়ার চুলে চুমো খেল। একসময় দুজনেই গভীর ঘুমে হারিয়ে গেল। ঘুমের ঘোরেও মায়ার বারবার মনে হচ্ছে রাহাত আসলেই আসেনি, স্বপ্নই দেখছে সে। ঘুম ভাঙলেই দেখবে মানুষটা নেই, অথচ তবুও মানুষটার স্পর্শ, উষ্ণ শরীর, নিঃশ্বাস, বুকের টিপটিপ সবই বেশ ভালো করেই অনুভব করতে পারছে। সকালে মায়ার ঘুম ভাঙল ঠোঁটে কারো ঠোঁটের স্পর্শে। চমকে আথালিপাথালি সরে যাওয়ার আগেই রাহাত ওকে টেনে বুকে শুইয়ে দিল। আরে আরে, গুড মর্নিং মায়াবতী। আমি তো। তুমি? মানে, তুমি কখন এলে? সেই কখন এলাম, রাতে এলাম।
আর তুমি তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। কেন এসেছ? মিহান ভাইয়া আর দিয়া ভাবি হানিমুনে এখানে এসেছে। তোমার আমার হানিমুনটাও তো বাকি ছিল না? তাই আর কি? মাকে বলনি আমি আসব? তুমি অসহ্য লোক একটা। এক্ষুনি ঢাকা ফিরে যাবা অসভ্য লোক। আরে আরে, আচ্ছা, তুমি বললেই চলে যাব নাকি? উহু, মোটেও না। তোমার সাথে বহু হিসাব বাকি আমার। সেগুলোর ফয়সালা না করে এক পাও নড়ছি না আমি। কিসের হিসাব শুনি? তোমার সব রাগ, অভিমান, অভিযোগ মেনে নিয়েছি আমি, কিন্তু তোমার আমার সম্পর্কটা শুধু শরীরের চাহিদা মেটানোর জন্য ছিল, এটা কেন বললে? বলবো না কেন? আর এসেছি বা কেন? যাও না তোমার পিয়ের কাছে। আমার কাছে কি? আরে, পিয়ের বিয়েতে তোমাকে সহ দাওয়াত দিয়েছে তো। তোমাকে নিতে এসেছি। মানে? সেদিন দিহানের সাথে কথা বললে না? ওর আর লিজার বিয়ে। তো আমি কি করব? আরে, কি মুশকিল! ওরা দুজন না থাকলে তোমাকে খুঁজে পেতাম কিনা কখনো জানিও না। তাই ওদের বিয়েতে তোমাকে নিয়ে যাব। ওরা আমার পাগলামি দেখে তোমাকে দেখতে চায় জানো? বাহ! ওই মেয়েকে তুমি পার নাইট 50,000 করে টাকা দিচ্ছ, আবার বিয়েতে বউ নিয়ে যেতেও চাচ্ছ। কি ব্যাপার কি বলো তো? আরে শোনো না, তোমাকে যে অডিওটা পাঠিয়েছে সেটা আরো আগেই। ওই যে তুমি বাড়ি থেকে চলে এসেছিলে সেদিনের। জুলির ইচ্ছে করেই। আবার জুলির? না রে বাবা, শোনো না, ওই বদমাইশ মেয়েটা তোমাকে ইচ্ছে করে ভুল বুঝাচ্ছে মায়াবতী। আমি সত্যি। এসব করনি বলছো? এটা তোমার গলা নয়, সেটা বলতে চাইছো তুমি আমাকে? না তো। করেছিলাম, তবে এখন সব ছেড়ে দিয়েছি। সরি তো মায়াপরি। ওটা আগে করে ফেলেছিলাম। আমি সত্যি সব শুধরে নিয়েছি, বিশ্বাস করো। আবার? উহ, তুমি দিহানকেই জিজ্ঞেস করো না হয়। ও সবটা জানে। সরি তো। এই মায়াবতী, তাকাও না প্লিজ। ছাড়ো। এটা তোমার শহর নয় যে 10টা 11টা পর্যন্ত বিছানায় পড়ে থাকবে। এখানে একটা 2 বছরের বাচ্চাও 6টার সময় উঠে যায় বিছানা থেকে। তাই আমাদের পিচ্চিগুলোকে তাহলে এখানে নিয়ে আসবো কেমন? ওরা ভোর ভোর উঠে সারা উঠানময় খেলা করবে, আর আমি তোমাকে বিছানায় ফেলে তোমার মাঝে ডুব দিব। অসভ্য লোক একটা। সরো। আজেবাজে কথা সব সময়। রাহাতকে ধাক্কা দিয়ে নিজে বিছানা থেকে উঠে গেল মায়া। ব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে গেল। আর রাহাত ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মায়ার কাজ দেখছে। মায়া হাত মুখ ধুয়ে রুমে এসে ব্রাশটা রাখতে যাবে, এমন সময় রাহাত মায়ার হাত থেকে ব্রাশটা নিয়ে একটু পেস্ট লাগিয়ে ব্রাশ করতে শুরু করল। এই কি করছো কি? এটা আমার ব্রাশ। যা তোমার তাই আমার। তাই না মায়াবতী? কথাটা বলে রাহাত হেলেদুলে ব্রাশ করতে করতে পুকুরের দিকে রওনা দিল। আর পিছনে মায়া হা করে রাহাতকে দেখতে লাগল। কি হলো তার কিছুই বুঝল না বেচারি। রাহাত ফ্রেশ হয়ে এসে দেখল মায়া মা আর দিয়ার সাথে বসে পিঠা বানাচ্ছে। মিহানও ফ্রেশ হয়ে আসায় দুজনে মিলে আড্ডা দিতে দিতে রান্নাঘরের কাজ দেখতে লাগল রাহাত। রান্নাঘরটা বাড়ির ভিতরে না দিয়ে উঠানের অপর পাশে বানানো।
প্রত্যন্ত এই গ্রামে না আছে কারেন্ট, আর না আছে গ্যাসের সুবিধা। তাই রান্না হচ্ছে মাটির চুলোয়। চুলোর ধোঁয়ায় সমস্যা না হওয়ার জন্যই সম্ভবত এই আলাদা ব্যবস্থা। রান্নাঘরে মায়ার ব্যস্ততা দেখতে দেখতেই রাহাত মিহানকে এটা ওটা জিজ্ঞেস করছে। অফিস কোথায়, কাজ কেমন হয়, বসো কেমন, এসব নিয়েই মিহানকে প্রশ্ন করছে রাহাত। নাস্তা করতে বসে রাহাত দেখল পুলি, ভাপা, চিতুই এরকম কয়েকটা পিঠে করা হয়েছে। আর শীত শীত সকালে পিঠাগুলো খেতেও বেশ লাগছে রাহাতের। খাওয়া শেষ করে গাড়ি থেকে শপিং ব্যাগগুলো আনলো রাহাত, মিহানও হেল্প করল অবশ্য। অনেকগুলো শপিং করেছিল রাহাত। শাশুড়িকে, মিহানকে আর দিয়াকে কয়েকটা করে শপিং ব্যাগ দিয়ে বাকিগুলো মায়াকে ধরিয়ে দিল। মাও ভ্রু কুঁচকে রাহাতকে দেখছে। আরে, এসবের কি দরকার ছিল বাবা? মা, আমি কি দিতে পারি না? মাকেই তো দিয়েছি। রাহাত ভাই, আর আমাদেরগুলো? এত কাপড় চোপড়ের কি দরকার ছিল? আরে মিহান ভাই, নতুন বিয়ে করেছেন, একটু ঘুরবেন ফিরবেন ভাবিকে নিয়ে, তাই আর কি। হা হা, তা আজকে কোথায় যাওয়া হচ্ছে? সবাই মিলে খালার বাড়ি যাই আজকে। রাহাত কিছু বলার আগেই মায়া নিজের হাতের শপিং ব্যাগগুলো নিয়ে উঠে দাঁড়াল। ভাইয়া, আমি যাচ্ছি না, এমনিতেই খারাপ লাগছে একটু। জার্নি করলে শরীর খারাপ করবে আরো। তোমরা যাও, তাহলে কাল পরশু যাই। আরে না না, আপনারা যান, মায়া আর আমি বাড়িতে থাকি। আমিও কাল ড্রাইভ করে এসে টায়ার্ড অনেক। মায়া রাহাতের দিকে রাগী লুক দিয়ে রুমে চলে এলো। এই লোকটা না গেলে সারাদিন জ্বালিয়ে মারবে। মায়া ভেবেছিল রাহাতও মিহানদের সাথে যাবে, আর মায়া একটু হাফ ছেড়ে বাঁচবে। তা আর হলো কই। মিহানও বুঝতে পেরেছে মায়া কোনো কারণে রাহাতের উপরে রেগে আছে, তাই ওদের দুজনকে একা ছাড়ার ব্যবস্থা করে দিল। যাওয়ার আগে রাহাতকে ইশারায় ডাকল। জি ভাইয়া। মায়া বোধ হয় আপনার উপরে অনেক ক্ষেপেছে। আমরা তো আজ রাতে ফিরব না, দেখুন রাগ ভাঙাতে পারেন কিনা। এই মেয়ের রাগ কিন্তু সাংঘাতিক। থ্যাংক ইউ ভাইয়া। রাহাত লাজুক হেসে মাথা চুলকাতে চুলকাতে রুমে এলো। এসেই হা হয়ে গেল। মায়া শপিং ব্যাগগুলো বিছানায় ছড়িয়ে রেখে জানালার দিকে মুখ করে বসে আছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কতটা রেগে আছে রাহাতের উপরে। রাহাত হেসে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবাল। মায়া চমকে উঠে রাহাতের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। ছাড়ো। উহু, বলছি না ছাড়ো। সরো। একটা গান শুনবে মায়াবতী? না, শুনো না। একটু। না না না, না বলছি না। আরে বাবা একটু শুনো, জাস্ট কয়েকটা লাইন। এবার মায়া চুপ করে যাওয়ার রাহাত মায়ার কানে ঠোঁট বুলিয়ে দিতে দিতে গান ধরল। আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। রাহাতের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটা শুনেই মায়া চুপ হয়ে গেছে। রাহাতও তাই সুযোগ বুঝে মায়ার ঘাড়ে গলায় আলতো করে ঠোঁট ডুবিয়ে দিচ্ছে একবার, আবার কখনো মায়ার কানে ছোট্ট করে কামড় বসাচ্ছে। মায়া কেঁপে উঠে রাহাতের সামনে থেকে আচমকা উঠে বিছানা থেকে নেমে গেল। রাহাত খাটের সাথে হেলান দিয়ে মায়ার কাজ দেখছে। এই, কই যাও? খবরদার ছোবে না একদম। একবার একটা করে আমাকে জব্দ করা না, তোমাকে আমি আর কখনো মাফ করব না। সে তুমি যত কিছুই করো না কেন। আচ্ছা মায়াবতী, মাফ করো না। এখন কাছে আসো। আসবো না কাছে, থাকবো না তোমার সাথে। ও তাই? কই যাবা? আমি তো তোমার পিছে পিছে এসে হাজির হব। তুমি ঘুমাও, আমি মা আর ভাইয়াদের সাথেই খালার বাড়ি চলে যাব। থাকো তুমি একা একা। আরে, মায়া রুম থেকে বেরোনোর আগেই রাহাত মায়ার হাত টেনে টিনের দেয়ালের সাথে চেপে ধরল। মায়া রাগী চোখে রাহাতের দিকে তাকিয়ে হাত ছোটানোর জন্য লাফালাফি করছে, কিন্তু কিছুতেই রাহাতের শক্তির সাথে পেরে উঠছে না বেচারি। শেষে বিরক্ত হয়ে মায়া রাহাতের হাতেই কামড় বসাল। প্রথমে একটু আস্তে কামড় বসালেও পরে রাগ করে রাহাতের হাতে বেশ জোরেই কামড় বসাল মায়া। রাহাত হেসে মেয়েটার পাগলামিগুলো সহ্য করছে। মায়া হয়রান হয়ে রাহাতের হাত ছেড়ে দিতেই রাহাত মায়ার মুখটা এক হাতে তুলে ধরে চোখের দিকে তাকাল। মাও রাহাতের দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। মা, ভাইয়া, ভাবি এখনো বাড়িতেই আছে মায়াবতী? এখনই এত কাছে ডাকছ কেন? উনারা যাক, তারপর কত কামড়াতে পারো আমিও দেখব। অসভ্য লোক, ছাড়ো, নইলে এখান থেকেই মাকে ডাকব বলে দিলাম। হুম হুম, অবশ্যই ম্যাডাম, ডাকুন, দেখুন চেষ্টা করে। মায়া মাকে ডাকার জন্য মুখ খোলার আগেই রাহাত মায়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিচের ঠোঁটটা আলতো করে কামড়ে ধরে বেশ খানিকটা সময় চুপ করে মায়ার ভারী নিঃশ্বাসগুলো অনুভব করল রাহাত। একটু পরে মায়ার মুখটা তুলে ধরে দেখল মায়া চোখ বুজে আছে। রাহাত মায়ার কান আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আবার ডাকবে মাকে? চেষ্টা করে দেখতে পারো, তবে এবার কিন্তু ডিউরেশনটা আরেকটু বেশি হবে। সেটা মাথায় রেখো কেমন মায়াবতী। সরো। উহু, কথা ছিল তুমি রাগ করলে আমার উষ্ণ স্পর্শে তোমার রাগ ভাঙাব। অভিমান করলে তোমার নিচের ঠোঁটটা কামড়ে ধরে। ছাড়াছাড়ি হচ্ছে না মিসেস মায়াবতী, তোমার দোহাই লাগে। প্লিজ চুপ করো। কেন গো? শুনলে বুকের ভিতরে ধুকপুক করে ওঠে? আরও আদর খেতে মন চায়? তুমি চাইলে করতেই পারি, তবে মা আর ভাইয়া ভাবি যাওয়ার পর আমার বয়ই গেছে। সরো তো। আচ্ছা যাও। সবাই রেডি হলো কিনা দেখো গিয়ে। তোমাকে বসে আনার জন্য সারাটা দিন তো পড়েই আছে। কি বলো? মায়া রাগী চোখে রাহাতের দিকে তাকাতেই রাহাতও মায়ার দিকে ইশারায় একটু চুমো দেখালো। তারপর হাতের বাঁধনটা ছেড়ে দিতেই মায়া রুম থেকে বেরিয়ে গেল। রাহাতও হেসে মায়ার পিছন পিছন ড্রয়িং রুমের দিকে পা বাড়াল। মেয়েটা সোজা পথে মাফও করবে না, আর ওর কোনো কথাও শুনবে না, তাই এভাবে বিরক্ত করে আরও রাগিয়ে দিয়েই মায়াবতীর মান অভিমান ভাঙানোর চেষ্টা করছে রাহাত। কতটুকু কি করতে পারবে কে জানে।
তবে সে হাল ছাড়বে না। রাহাতও যেন পণ করেছে। তার মায়াবতীর রাগ সে যেমন করেই হোক ভাঙাবেই ভাঙাবে। রাহাত ড্রয়িং রুমে এসেই দেখল মিহান, দিয়া আর মা একেবারে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। রাহাত মিহানকে নিজের গাড়ির চাবিটা ধরিয়ে দিল। গাড়িটা নিয়ে যান ভাইয়া। কতদূর যেতে হবে? আরে না ভাইয়া, প্লিজ না করবেন না। মা আর ভাইয়া ভাবি বেরিয়ে যেতে রাহাত গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল। মায়া বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে কাজ করতে লাগল। এই লোকটা পুরোটা দিন চোখের সামনে ঘুরঘুর করবে, ভাবতেই রাগ লাগছে মায়ার। কেন যে মরতে মায়ের সাথে গেল না সেটা ভেবে নিজের উপরও রাগ লাগছে প্রচণ্ড। কিন্তু একবার যাব না বলে পড়ে যেতে চাইলে মা নিশ্চয়ই সন্দেহ করত। হয়তো জানতেও চাইত কি হয়েছে। কিন্তু রাহাতের এই কথাগুলো কি করে মাকে বলতো মায়া? আর বলার পরই বা কি হতো? মা বা ভাইয়া কেউ কি রাহাতকে ছেড়ে কথা বলতো? কত অপমান করত মানুষটাকে। সেটা মায়া কি করে সহ্য করবে? যতই রাগ করে চলে আসুক না কেন মানুষটাকে তো সে আজও ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসে। ইভেন নিজের জীবনের চেয়েও বেশি হয়তো। এই মায়াবতী, আঙুলে কি হয়েছে? হুম, তুমি? তোমার আঙুল কেটে রক্ত পড়ছে। হুম। আরে খেয়াল করিনি। তুমি এখানে কি করো? যাও, জার্নি করে এসেছ না এতটা রাস্তা? ঘুমাও। মাঝে মাঝে তুমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলো। বুঝছো? যাও তো, ঘুমাও। আর এই একটু কাটায় এইটুকু রক্ত ঝরলেই বাকি হবে? এর চেয়ে কত বেশি রক্তপাত হচ্ছে বুকের ভেতরে, সেটা তো কেউ দেখতেও পায় না। মায়া, যাও তো এখন। হাত ছাড়ো। রান্না বাকি আমার। রাহাত এক ছুটে বড় ঘরটার দিকে চলে গেল। মায়া পাশে রাখা জগ থেকে একটু পানি ঢেলে হাতটা ধুয়ে নিল। এতটা অন্যমনস্ক ছিল যে আঙুলটা এতটা কেটেছে টেরই পায়নি ও। এখন পানি লাগায় জ্বালা করছে প্রচণ্ড। শাড়ির আঁচলে আঙুলটা ধরে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করছে এমন সময় রাহাতের হাতের স্পর্শ পেল মায়া। মায়া মুখ তুলে দেখল রাহাত তুলোয় সেভলন লাগিয়ে মায়ার আঙুলে লাগানোর জন্য বাড়াচ্ছে। মায়া আতকে উঠে হাতটা টেনে নেয়ার চেষ্টা করল। রাহাত বিরক্ত হয়ে মায়ার মুখের দিকে তাকাল। মায়া, এত লাফালাফি করছো কেন? এমনিতেই বড্ড জ্বালা করছে। আবার সেভলন? না না না, জ্বালা করবে আরো। মায়া, নড়ো না বলছি না। ব্যান্ডেজ করে দিব। আর সেভলন না দিলেও ইনফেকশন হতে পারে। না না, আমি সেভলন লাগব না। বেশি কথা বলবা সেভলন খাওয়াই দিব বলে দিলাম মায়াবতী। চুপ করে বসে থাকো। মায়া চুপ হয়ে গেল। মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে রাহাতকে। ফাজিল লোকটা একটুও শান্তি দেয় না। এমনিতে তার কথা চিন্তা করতে করতে হাত কেটেছে আর সে এখন সেভলন দিয়ে আরো বেশি জ্বালা দিচ্ছে। খারাপ লোক একটা। রাহাত মায়ার ডান হাতের বুড়ো আঙুলটা মানে কাটা আঙুল সেভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর আলতো করে ব্যান্ডেজে ঠোঁট ছুঁয়ে দিল। বেশি কষ্ট হচ্ছে মায়াবতী? এ আর কি কষ্ট? এর চাইতেও বেশি কষ্ট নিয়ে ঘুরতে হবে আজীবন আমাকে। সরো, রান্না করি।
কাটা হাত নিয়ে রান্না করতে হবে না। এসো। হুহ। রান্না করতে হবে না বললেই হলো, আর কি? না খেয়ে থাকবে দুপুরে? তোমার কষ্ট কম করতে না খেয়ে সারাদিনটাও থাকতে পারবো। ইস, পরে খোটা দিতা যে না খাইয়ে রেখেছি। হুহ। সরো তো। মায়াবতী। আচ্ছা যাও, তুমি বলে দাও। আমি রান্না করছি। আহারে, ভালোবাসা দেখাইতে আসছ? জীবনে মাটির চুলা দেখেছ তুমি? যে এখন রান্না করবা বলতেছ? তোমার জন্য আমি সব করতে পারি মায়াবতী। জাস্ট আরেকটা সুযোগ দিয়ে দেখো প্লিজ। আচ্ছা আচ্ছা, তোমাকে রান্না করতে হবে না, তুমি শুধু মাছে মশলাটা মেখে দাও, আমি নিজে বাকিটা করে নিব। রাহাত খুশি হয়ে মায়ার কাজে হেল্প করছে। আর মায়া কাজের ফাঁকে ফাঁকে রাহাতের হাসি মুখটা দেখছে। লোকটা এমন কেন বুঝে না মায়া? এক মুহূর্ত মনে হয় মানুষটাকে বিশ্বাস করে সারাটা জীবন হাত ধরে চলা যায়। আর পরক্ষণেই সবকিছু ধোঁয়াশা হয়ে মিলিয়ে যায় অনিশ্চয়তার অতলে। মানুষটা সত্যিই কি বদলে গেছে? নাকি আবার মায়াকে কাছে টানার জন্য মুখোশ পড়েছে? কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না মায়া। মায়ার সমস্ত সত্তা চাইছে রাহাতের কাছে ফিরে যেতে, কিন্তু কোথাও একটা বাধছে। আর সেই বাধাটাকে মায়া কিছুতেই উপেক্ষাও করতে পারছে না। রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল। রাহাত বেচারা তো মাটির চুলোর তাপে গরমে ঘেমে নিয়ে একসার অবস্থা। মায়া সেটা দেখেই হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমার বেহাল দেখে মজা পাচ্ছ সুন্দরী? দিন আমারও আসবে, মনে রেখো বধূ, এক মাঘে শীত যায় না। হুহ। মায়া হাত মুখ ধুয়ে এলো পুকুর থেকে। আর রাহাত বাচ্চাদের মতো ঝাপাঝাপি করে পুকুরে নেমে গোসল করল। লোকটার এমন ছেলেমানুষি দেখে মায়া হেসে ফেলল। এই লোকটা বাচ্চাদের মতো হয়ে যায় মাঝে মাঝে, যেমনটা এখন করছে, কখনো পানি ছিটাচ্ছে মায়ার গায়ে, আবার কখনো পানিতে ডুব দিয়ে কয়েক মিনিট পর মাথা তুলছে। শেষে প্রচণ্ড খিদে পাওয়ায় রাহাত পুকুর থেকে উঠে এসেছে। নইলে তার পানিতে লাফালাফি কতক্ষণ চলত কে জানে। খেতে বসেও আরেকটা ভেজাল বাঁধল। মায়ার ডান হাতের বুড়ো আঙুলটা বেশ অনেকটাই কেটেছে, তার উপরে ব্যান্ডেজ করা। এই কাটা ব্যান্ডেজ করা আঙুল নিয়ে বেচারি খেতেও পারছে না, তার উপরে ডান হাতের এই বুড়ো আঙুল হলো এমন একটা আঙুল যেটা ছাড়া মাখিয়ে ভাত মুখে পোড়া একেবারেই অসম্ভব একটা ব্যাপার। মায়ার চুপ করে থাকা দেখে রাহাত এক লোকমা মায়ার মুখের সামনে ধরল। মায়া মুখ তুলে তাকাতেই রাহাত মিষ্টি করে একটা হাসি দিল। ঝগড়া ঝাঁটি, রাগারাগি ব্যাপারগুলো একটু সাইডে রাখো। খাওয়া শেষ হলেও আমাকে রাগ দেখানোর জন্য পাশে পাবে মায়াবতী। তাই আপাতত খেয়ে নাও প্লিজ। মায়াকে খাইয়ে দিয়ে রাহাত নিজেও খেয়ে নিল। তারপর দুজনে মিলে প্লেটগুলো ধুয়ে রান্নাঘর গুছিয়ে নিয়ে মায়াকে নিয়ে রুমে এলো রাহাত। ছুটির দিনগুলোতে কোথাও ঘুরতে যাওয়া হয়নি ওদের দুজনের, তাই রাহাত চাইছে যতটা সময় পারে মায়াকে সময় দিতে। ঢাকায় ফিরার পর ব্যস্ত হয়ে গেলে হয়তো এভাবে এতটা সময় মেয়েটাকে দিতেও পারবে না। তার চেয়েও বড় কথা হলো মেয়েটার রাগটা ভাঙাতে হলে কিছু একটা করা চাই। কি করা যায়? তোমার না টায়ার্ড লাগছে? তুমি ঘুমাও। তুমি কি করবা? আমি মায়ের রুমে গিয়ে
মায়া কথাটা শেষ করার আগেই রাহাত মায়াকে বুকে টেনে নিয়ে শুয়ে গেল বিছানায়। তারপর গায়ে কাঁথা টেনে একেবারে ঝাপটে ধরে রইল বুকের ভিতরে। কি করছো কি তুমি? মায়ের রুমে কেন যাবা? আমার বউ আমার বুকে থাকবে, কোথাও যাওয়া চলবে না। এই মায়াবতী, ঠোঁটের কোণে হাসি নেই কেন তোমার? চোখের কোণাটা কেমন চিকচিক করছে? এই সুন্দর মুখখানাই বা এত মলিন কেন? মনটা কি ভীষণ খারাপ? এই পরি, তোমার কষ্টগুলো বেচবে আমার কাছে? জগতের সমস্ত সুখের দামে কিনে নিব। প্রমিস। তোমার মনের প্রতি বিন্দু কান্নার বিনিময়ে আমার উচ্ছল হাসিটুকু নিয়ে নাও। কখনো ফেরত চাইব না, কথা দিলাম। শুধু একটা জিনিসই চাইব, তোমার ঠোঁটের সেই হাসিটা প্রতিবার দেখার জন্য তোমার পাশে থাকতে চাই। সুযোগটা দিবে প্লিজ? মায়া এবারও কিছু না বলেই রাহাতের বুকে মুখ ডুবিয়ে ফুপিয়ে উঠল। আর রাহাতও কিছু না বলেই মায়ার চুলে হাত বুলিয়ে দিতে লাগল। মেয়েটাকে একটু কেঁদে হালকা হওয়ার সুযোগ দিচ্ছে রাহাত। এরপর আর কখনো এমন কিছু করবে না যাতে মায়ার কাঁদতে হয়, বা এমন কিছু করবে না যাতে মায়া ভুল বুঝে ওর থেকে দূরে কোথাও চলে যায়। আর নিজের অতীতের ভুলগুলোর দিকে ভুলেও পা বাড়াতে চায় না রাহাত। এসব ভাবতে ভাবতেই রাহাত মায়াকে আরেকটু নিবিড় করে বুকে টেনে নিল। পরের কয়েকটা দিন শ্বশুরবাড়িতে রাহাতের বেশ কাটল। রাহাত, মায়া, মিহান আর দিয়া মিলে অনেক মজা করেছে এই কয়টা দিন। সবাই মিলে হাতে হাতে রান্না করেছে, রাতে বারবিকিউ স্টাইলে পার্টি করেছে, চাঁদ দেখতে দেখতে মুড়ি মাখা খেয়েছে টানাটানি করে, ভর দুপুরে পুকুরে ঝাপাঝাপি করেছে, মাছ ধরেছে জাল টেনে। দিয়া আর রাহাতের ছেলেমানুষিগুলো ছিল দেখার মতো। এর আগে কখনো গ্রাম বাংলার সৌন্দর্য ওরা এভাবে উপভোগ করেনি, তাই হয়তো এত উৎফুল্ল ওরা। আর ওদের দুজনের খুশি দেখে বাকি তিনটা মানুষও খুশি। মিহানের এক সপ্তাহের ছুটি নেয়াটা যেন সার্থক হয়েছে ওদের সবার খুশিতে। তবে এত হাসি খুশি সময়টাতেও রাহাত কিছুটা চিন্তিত। মায়ার মুখ দেখে বোঝা যাচ্ছে না মেয়েটার ভেতরে কি চলছে। রাগ করে আছে কিনা এখনো, বা ঢাকায় ফিরে মেয়েটা কি করবে। এসব ভেবে ভেবে রাহাত ঢাকায় ফিরার কথাটা তুলতেও ভয় পাচ্ছে। কি থেকে কি হবে কে জানে। ৬ নম্বর দিন রাতে ওরা চারজন উঠানে মাদুর পেতে কুপির আলোয় ঝাল করে আমোরা মাখা খাচ্ছে আর গানের কলি খেলছে। মা অনেক আগেই ঘুমিয়ে গেছে, তাই ওরা একটু নিচু গলায় গান করছে। দুটো টিম, মায়া আর দিয়া একটাতে আর রাহাত আর মিহান একটাতে বসেছেও। সেভাবে মুখোমুখি করে ওরা চারজন। মায়ার বরাবর রাহাত আর দিয়ার বরাবর মিহান। ফার্স্ট টার্ন রাহাতদের। রাহাত মায়ার দিকে তাকিয়েই গান ধরল। মায়াবতী মেঘে এল তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়তে, পলাশের রং রাঙালো কখন, চোখে সে স্বপন আঁকে, গুন 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 ফিরে এলো ওই ফাল্গুন, মহুল বনে মৌ দোল 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 দুনয়নে নেই ঘুম ঘুম, ছুন 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 নুপুর বাজে কার রুমঝুম, পথিক মেয়ে হয় চঞ্চল কাকন বাজে ঠুন ঠুন ঠুন। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। দিয়ে গান ধরল মায়া। 2 মিনিট চিন্তা করে মিহান গান ধরল দিয়ার দিকে তাকিয়ে। মিহানের গান শেষ হতেই দিয়া মিহানের দিকে তাকিয়ে লাজুক হাসল। এবার দিয়ার গান গাওয়ার কথা। কি গান গাওয়া যায় ভাবতে লাগল। আর এদিকে রাহাত আর মিহান কাউন্টডাউন শুরু করে দিয়েছে। 8 পর্যন্ত গোনা হয়েছে। এমন সময় রাস্তায় গাড়ির আওয়াজ শুনে সবাই চমকে উঠল।
গাড়িটা ওদের বাড়ির গেইটে হর্ন বাজাচ্ছে দেখে রাহাত আর মিহান গেইটের দিকে এগিয়ে গেল। কেউই ড্রাইভারকে চিনতে পারল না। জি, কাকে চাইছেন? স্যার? রাহাত স্যার? আমাকে দিহান স্যার পাঠিয়েছে। দিহান? জি স্যার। আপনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, আর এখানে পৌঁছেছেন কিনা সেটাও জানা যাচ্ছিল না, তাই স্যার নিজেই আসতেন। কিসের প্রজেক্টের কাজে আটকে গেছে তাই। ও আচ্ছা, আসুন ভিতরে আসুন। স্যার? আমি? আরে সমস্যা নেই, কাল সকালেই না হয় চলে যাবেন। আর খাওয়া দাওয়া করে নিন, একটু রেস্ট নিয়ে নিন। জি স্যার। ড্রাইভারকে খাইয়ে গেস্টরুমে ঘুমানোর ব্যবস্থা করে দিল। ওদেরও আর আড্ডা দেয়া হলো না। যে যার রুমের দিকে পা বাড়াবে এমন সময় রাহাত মিহানকে ডাকল। ভাইয়া, আপনি কয়দিনের ছুটিতে এসেছেন? 7 দিনের। কালই ছুটি শেষ। তাহলে তো কালই ফিরে যাবেন? বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। নতুন চাকরি, মিস করলে ঝামেলা হবে। আমরা না হয় কাল চলে যাই? আপনি আর মায়া আরও 2 দিন থেকে যান না হয়? জি আচ্ছা, দেখি ও রাজি হয় কিনা। রাতে রাহাত মায়াকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল। মায়াবতী, অফিসে অনেক কাজ জমা হয়ে আছে। তো আমি কি করব? তুমি যাচ্ছ না কেন? আজব, তুমি চলো না। না, আমি আরো কয়দিন থাকব। ভাইয়া, ভাবি যাবে হয়তো। ওকে, ইজ ইউর উইশ ম্যাডাম। সকালে ঘুম ভাঙতেই মায়া দেখল মা, মিহান আর দিয়া রেডি হচ্ছে। মায়া মায়ের কাপড় গুছিয়ে দিল। কি রে মায়া, তুই রেডি হয়ে নে। না মা, আমি কয়েকটা দিন থাকব এখানে। শহরে যেতে ইচ্ছে করছে না। পাশে থেকে মিহান হাসল। সেই তো, রাহাত ভাইয়া আছে, সমস্যা নেই মা। মানে? তোমার না অফিসে কাজ আছে অনেক? রাহাত মায়ার কানের কাছে ফিসফিস করল। সেটা ব্যাপার না, বউকে কয়েকটা দিন একা পাব। এই সুযোগ কি হাতছাড়া করা যায় সুন্দরী? আমি থাকবই না। হুম, বলো মাকে। তুমি নিজেই মাকে বললে থাকতে চাও? উফ অফ। মায়া রেগে গিয়ে তাকাতেই দেখতে পেল মিহান আর রাহাত দুজনেই মুখ টিপে হাসছে ওর দিকে তাকিয়ে। মায়ারও বুঝতে অসুবিধা হলো এই প্ল্যানিংটা এদের দুজনের ছিল। ইচ্ছে করছে দুজনকেই চিবিয়ে খেয়ে ফেলতে। সবসময় জব্দ করা লাগে এদের। ড্রাইভারের গাড়িতে ব্যাগগুলো হাতে হাতে এগিয়ে দিল রাহাত। সেই গাড়িতেই মা, মিহান আর দিয়া শহরের দিকে যাত্রা করল। রাহাত বারবার করে ড্রাইভারকে কিছু একটা বুঝিয়ে দিল। গাড়ি চোখের আড়াল হতে মায়া রুমে এলো। মাথাটা ফেটে যাচ্ছে রাগে। এই লোকটার থাকতে হলো কেন ওর সাথে? তার নাকি কাজ বেয়ে বেয়ে পড়ছে। কয়টা দিন একটু একাও থাকা যাবে না এই মানুষটার জন্য? ভাবতে ভাবতেই মায়া টের পেল কেউ পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজছে। মায়া বুঝে পায় না এই লোকটার সমস্যাটা কি। এভাবে হুটহাট এসে ঝাপটে ধরারই বাকি আছে। গত 2 দিন ধরে মায়ার প্রত্যেকটা মুভমেন্ট অবজার্ভ করছে রাহাত। সকালে ঘুম ভাঙতেই রাহাতের আগেই বিছানা ছেড়ে উঠে যায় মেয়েটা। নাস্তা বানায়, খাওয়া হলে দুপুরের রান্না জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ে। লাঞ্চ শেষ হলে একটু ঘুমায়, আবার উঠে রান্না।
এসবই চলছে গত দুদিন ধরে। রাহাত অনেক চেষ্টা করলেও মায়া দু একটার বেশি জবাবও দেয় না। এই যে যেমন এখন ঘড়িতে ৮টা বাজে, দুজনেই খেয়ে নিয়েছে, আর মায়া অপর পাশে মুখ করে শুয়ে আছে। রাহাত এত করে ডাকছে, কাছে টানছে, কিছুরই জবাব দিচ্ছে না মেয়েটা। অথচ ওর কেঁপে কেঁপে ওঠা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটা জেগে আছে আর কাঁদছে। রাহাত শক্ত করে মায়ার হাতটা টেনে নিজের দিকে ফিরাল। কেন করছো এমন? নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ কেন মায়া? আবার কি নতুন করে শুরু করা যায় না সবটা? আমি কি এতটাই খারাপ মায়া? মানছি আমি সত্যিই ভীষণ খারাপ, তবুও একটা সুযোগ কি দেয়া যায় না? আবার কিসের সুযোগ চাও তুমি? হ্যাঁ, কিসের? আরেকবার ধোঁকা দেয়ার? সুযোগ তো ভাইয়ার বিয়ের সময়ও দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? আবার সেই মায়া। কেন বিশ্বাস করছো না? ওটা আগের ঘটনা। তুমি যেদিন সকালে বাড়ি থেকে চলে এসেছিলে, বাহ, তার পরদিন থেকেই নাকি খুঁজতে শুরু করে দিয়েছিলে। তা কি যেন নাম মেয়েটার? ও হ্যালিজা। কি এমন বুঝিয়েছে একরাতে তোমাকে যে আমার প্রতি এতটা দয়া উতলে উঠল মনে? কি করেছিল মায়া? কি সব বলছো? তুমি যা ভাবছো তার কিছুই ঘটেনি সেদিন। ইভেন বিয়ের পর অন্য কারো সাথেই ইন্টিমেট করিনি আমি। ওয়াও, আচ্ছা, বিয়ের আগে কি করেছো সে সব না হয় বাদ দিলাম, কিন্তু 50,000 টাকা দেওয়ার পর একটা মেয়ে অত রাতে তোমার ফার্মহাউজের বিছানায় থাকার পরও তুমি তার সাথে ফিজিক্যালি ইনভলভড হওনি। এটা বুঝাতে চাইছো আমাকে মায়া? একবার অন্তত বিশ্বাস করো। টাকাটা তুমি লিজাকে দাওনি রাহাত? দিয়েছি, ওর টাকাটা খুব দরকার ছিল। বাহ, একটা মেয়ের প্রয়োজনের এত বড় সুযোগ নিতে একটুও বাধল না তোমার? মায়াবতী, প্লিজ ট্রাস্ট মি। কেন চলে যাচ্ছ না তুমি আমার সামনে থেকে? আর কি চাই তোমার? মেরে ফেলতে চাও আমাকে? মেরাই ফেলো, তবু প্লিজ মুক্তি দাও। রাহাত উঠে বসে মায়ার মুখটা দুহাতে তুলে দিল। তুমি চাও আমি চলে যাই এখান থেকে? হ্যাঁ, এখনই? হুম, এখনই। ঠিক আছে, আসছি। সরি, আসছি না, চলে যাচ্ছি মায়াবতী, আর আসবো না জ্বালাতে। রাহাত বিছানা ছেড়ে নেমেই গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল ফুল স্পিডে। মায়াকে আর ভুলেও কষ্ট দিবে না সে, তার জন্য ওর নিজের কিছু একটা করে ফেলতে হলেও। বেশ অনেকক্ষণ কাদার পর মায়ার হুঁশ হল। রাহাত কি সত্যি সত্যি চলে গেছে? ওকে এভাবে একলা ফেলেই? মায়ার আবার ভীষণ কান্না পেল। তখন যে কি হয়েছিল বুঝতেই পারছে না মায়া। প্রচণ্ড কান্না পাচ্ছিল হঠাৎ করেই, আর রাহাতের কথাগুলো শুনে আরও মাথা খারাপ হচ্ছিল। রাহাতকে তো মাফ করতে চাইছেই ও, ভালোবাসে যে লোকটাকে ভীষণ, তবু সেদিনের প্রত্যেকটা শব্দ ওর কানের কাছে রেকর্ডারের মতো বেজেই যাচ্ছে কয়দিন ধরে। কিছুতেই ভুলতে পারছে না মায়া এসব। তবু লোকটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে মায়ার। ভীষণ শক্ত করে বুকে লুকিয়ে বলতে ইচ্ছে করছে, আর কখনো এমন করলে একেবারে খুন করে ফেলব। আর কিছু না ভেবেই কোনো মতে পার্সটা নিয়ে দরজায় তালা দিয়ে টলমলে পায়ের রাস্তার দিকে বেরিয়ে এলো মায়া। বেশ অনেকটা পথ হাঁটার পর গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে মায়ার,
বড় জোর আধা ঘন্টা হাঁটছে। তবু মনে হচ্ছে কয়েক যুগ ধরে এই রাস্তায় চলছে। তার উপরে একেবারে নিস্তব্ধ রাস্তা। মাঝে মাঝে ব্যাঙ বা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একেবারে হাড়হিম করা পরিবেশ। তবু মায়ার ইচ্ছে করছে এই ধূলিভরা রাস্তায় শুয়ে পড়তে। মনে প্রাণে চাইছে রাহাতের কাছে একছোটে চলে যেতে। অথচ শরীর এক পা ও সামনে বাড়ার সায় দিচ্ছে না। এসব ভাবতে ভাবতেই পিছন থেকে কারো গানের গলা পাচ্ছে মায়া। চুমকি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও ও সুন্দরী চলেছে একা পথে। মুখেতে গালি, মিঠা মিঠা হেয়ালি। যত খুশি গালাগালি করো, লাগে ভালো। মুখেতে গালি, মিঠা মিঠা হেয়ালি। যত খুশি গালাগালি করো, লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না। তোমাকে যে আমি ভালোবাসি হই হই হই। চুমকি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো। রাগলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী চলেছে একা পথে। ও টাঙেওয়ালি, হাত করো খালি। চাবুক রেখে আমার হাত ধরো। সেই ভালো। ও টাঙেওয়ালি, হাত করো খালি। চাবুক রেখে আমার হাত ধরো। সেই ভালো। একা একা এই পথ চলো না, আর কারো নজরে পড়ো না। তাহলে যে মরে যাব আমি। হই হই হই। চুমকি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো। রাগলে তোমায় লাগে আরো ভালো। ও চুমকি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো। রাগলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী চলেছে একা পথে। ভীষণ বিশ্রী কণ্ঠে গান গাইছে কয়েকটা লোক। তার সাথে খিলখিল করে হাসছে। হাসিটা শুনেই মায়ার আত্মা কেঁপে ওঠার অবস্থা। হাঁটার গতি বেশ বাড়িয়ে দেওয়ার পর মায়া টের পেল লোকগুলো ধূপধাপ পা ফেলে ওর দিকে ছুটে আসছে। বড় রাস্তায় উঠে যাওয়ার পরও লোকগুলো যেন আরও গতি বাড়িয়েছে। সামনে থেকে একটা গাড়ি এসে রাস্তা বন্ধ করে দেয়ায় মায়ার দাঁড়িয়ে যেতে হল। আর লোকগুলোও ততক্ষণে মায়ার নাগাল পেয়ে গেছে। পিছন থেকে ঘিরে ফেলছে ৩-৪টা ২৬ কি ২৭ বছরের ছেলে। মায়া কি করবে ভেবে না পেয়ে চোখ বুজে ফেলল। লোকগুলোর কাছে আসাও টের পেল। কিন্তু এরপরে কারোর গলার শব্দে চমকে গেল মায়া। আমার মায়াবতীর দিকে বাজে নজরে তাকানো। খুন করে ফেলব এক একটাকে। ওর দিকে কোনো সাহসে হাত বাড়ালি? মায়া চোখ খুলতেই দেখল রাহাত দুটো ছেলেকে ধরে থাপড়াচ্ছে। আর রেগে লাল হয়ে গেছে চোখ জোড়া। মায়া আর কিছু না ভেবেই এক ছুটে রাহাতকে পিছন থেকে জড়িয়ে ধরল। রাহাত একটু চমকে উঠতেই ছেলেগুলো পালিয়ে গেল। রাহাত মায়ার হাত টেনে মায়াকে সামনে আনল। তারপর চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সরি মায়াবতী, তুমি চলে যেতে বলায় ভীষণ কষ্ট হচ্ছিল, তাই চলে এসেছিলাম। পরে খেয়াল হলো তুমি তো বাড়িতে একা, তাই ফিরে যাচ্ছিলাম। সরি। আর তুমিই বা এত রাতে বের হলে কেন? মায়াবতী, প্লিজ মাফ করে দাও না। জাস্ট লাস্ট টাইম। আর কখনো কোনো অভিযোগ করতে দিব না গো পাগলি। মাফ করবে না পরি?
প্লিজ, এই শেষবারের মতো কথা বলো না একটু। এই রাহাত। কথা বলতে বলতে রাহাত মায়ার থেকে সরে যাচ্ছিল। কখন রাস্তার মাঝে চলে এসেছে। মায়া তাকাতেই দেখল সামনে থেকে আরেকটা গাড়ি আসছে, ঠিক রাহাতের দিকে, বেশ স্পিডেই। যদিও অনেকটাই দূরে তখনও, তবু মায়া এক ছুটে রাহাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু নিজে সামলাতে না পেরে রাস্তার আইলাইনের উপরে ঢলে পড়ল মায়া নিজেই। রাহাত এই মুহূর্তে বসে আছে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে। কি করে মায়াকে নিয়ে এই হসপিটাল পর্যন্ত এসেছে রাহাত নিজেও তা জানে না। মাইক্রো বাসটা রাহাতের দিকে তেড়ে আসায় মায়া রাহাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ও নিজে টাল সামলাতে না পেরে পড়ে যায়। তাও একেবারে রাস্তার আইলানের উপরে মাথাটা বেশ জোরে ধাক্কা লাগে মায়ার। রক্ত পড়তে থাকে কপালের বাম দিকটা থেকে। হসপিটালও বেশ অনেকটা দূর এগিয়ে পেয়েছে রাহাত। ততক্ষণে হাতের রুমাল দিয়ে মায়ার মাথাটা চেপে ধরে থাকলেও বেশ অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। ডাক্তাররাও জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করছে। ড্রেসিং করে দেওয়ার পরও তেমন সুবিধা না বুঝে মায়াকে অ্যাম্বুলেন্সে করে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। রাহাত ফ্যালফ্যাল করে সব দেখছে। কি করবে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছে না। অ্যাম্বুলেন্সেও মায়ার হাতটা ধরে ঠায় বসেছিল রাহাত। গাড়িটা সিলেটে হাসপাতালের সামনে পড়ে আছে। ঢামেকে নেয়ার পরই ডাক্তাররা তড়িঘড়ি করে চিকিৎসা শুরু করে দিল। ঘণ্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হচ্ছে দেখে রাহাতের হুঁশ ফিরল। ডাক্তারের দিকে এগিয়ে গেল রাহাত কাঁপা পায়ে। কি শুনতে হতে পারে সেটা ভেবেই বুকটা মুচড়ে উঠছে বারবার। তবু ডাক্তারের হাসি মুখটা দেখে একটু ভরসা পাচ্ছে কেন জানি। মিস্টার রাহাত, রাইট? ইউর ওয়াইফ ইজ আউট অফ ডেঞ্জার নাও। মায়ার সাথে দেখা করা যাবে ডক্টর প্লিজ? উনাকে কেবিনে দেয়া হবে একটু পর, তারপর যাবেন। আর হ্যাঁ, বেশ কিছুদিন ধরে সম্ভবত খাওয়ারের অনিয়ম করেছিলেন ম্যাডাম। প্রেশার সাংঘাতিক রকমের ফল করেছে। ব্লাডের সাথে সাথে স্যালাইনও চলছে। ঘুমেরও দরকার উনার, তাই বেশিক্ষণ থাকবেন না প্লিজ। জি ডক্টর। মায়াকে কেবিনে দেওয়ার পর রাহাত মায়ার বিছানার পাশে গিয়ে বসল। মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালিন আর ব্লাডের নল লাগানো। নিজেকে প্রচণ্ড রকমের অসহায় লাগছে রাহাতের। কেন জানি মনে হচ্ছে ওর পাপের শাস্তি মেয়েটা পাচ্ছে। ডাক্তার যদিও বলছে সপ্তাহ খানেকের মধ্যেই মায়া সুস্থ হয়ে যাবে, তবুও রাহাতের সবটা অসহ্য লাগছে। এভাবে মায়াকে চুপ করে থাকতে দেখে, এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না রাহাতের। নার্স এসে জানালো আর থাকা যাবে না। রাহাত তাই মায়ার কেবিন থেকে বেরিয়ে এলো। কি করবে এখন? কি ভেবেছিল আর কি হলো? রাতে মায়ার কথায় বেরিয়ে আসলেও আবার বাড়িতে ফিরে আসছিল রাহাত। মেয়েটার রাগটা তো বেঠিক নয়। রাহাত অন্যায় যখন করেছে সেটার মাসুল তো দিতেই হবে, আর এরকম একটু আধটু কথাতে মায়া তাকে শোনাতেই পারে। তাই মায়ার কাছে ফিরতে ফিরতে প্ল্যানিং করছিল রাহাত। বাড়ি ফেরার পর কি সারপ্রাইজ দেয়া যায় এসবই প্ল্যানিং করছিল। এর মধ্যে কি থেকে কি ঘটে গেল। রাহাত মিহানের নাম্বারে কল করে মায়ার অ্যাক্সিডেন্টের কথাটা জানালো। মিহান, মা, দিয়া আর আজিজ সাহেব সবাই আধা ঘন্টার মাঝেই হাসপাতালে পৌঁছে গেল। রাহাতের বাবা ছাড়া সবাই রাহাতকে এটা ওটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগল। আজিজ সাহেব শুধু ছেলের সাথে একটাও কথা বললেন না। ডাক্তারের চেম্বারে চলে গেলেন কথা বলতে। আরও আধা ঘন্টা মতো পরে মায়ার হুঁশ ফিরল। সবাই একে একে দেখা করে এলো।
রাহাত যাচ্ছে না দেখে মিহান টেনে রাহাতকে মায়ার মাথার কাছে বসিয়ে দিয়ে সবাইকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। মায়া স্যালাইন লাগানো হাতটা রাহাতের হাতের উপরে রাখল। মায়া, সরি। সরি কেন বলছো? আর এমন কাঁদছো কেন? রাহাত, এই আমার জন্য তোমার যদি কিছু হয়ে যেত। ভয় পেয়ে গেছো? ভেবেছ মরে টরে যাই কিনা? মায়া, আরে আমি তো এমনি বললাম। মরে গেলে সত্যি সত্যি বিয়ে করো মিষ্টি একটা মেয়ে দেখে। কেমন? মায়ের দিব ধরে। আজাইরা কথা বলো কেন সবসময়? আমার এই অবস্থায়ও তুমি মারবে আমাকে? এই না না। সরি মায়াবতী। সরি সরি। হি হি। এখন যাও তো। বাসায় যাও। ফ্রেশ হয়ে খেয়ে তারপর এসো। সারা রাত এভাবে কাটিয়েছ? রক্ত টক্ত গায়ে লেগে আছে। ছি। যত নাটকই করো তোমাকে রেখে এক পাও নড়ছি না আমি। এখন তো হসপিটালে আমি। তার উপরে এই অবস্থা। কোথাও চলে যাব না। নিশ্চিন্তে যাও। মায়া, যাও না। শাওয়ার নিবা? খাবা? আমার জন্য মায়ের কলাপাতা রঙা জামদানি শাড়িটা নিয়ে আসবা আসার সময়ে। হসপিটালের ড্রেস পরব না, শাড়ি পরব। উঠতে পারবে না সে নাকি শাড়ি পরবে? তুমি পরিয়ে দিও প্লিজ। যাও না এখন। উফ। মায়া, কি হয়েছে? খারাপ লাগছে? ডাক্তারকে ডাকবো? এত কথা বলাচ্ছ তুমি। আমার কথা শুনছি না। জানো না রোগীর কথা শুনতে হয়? আচ্ছা বাবা, যাচ্ছি। মায়ার আলতো করে মায়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। মায়ার মাকে মায়ার কেবিনে রেখে বাসায় ফিরল রাহাত। মিহান দিয়াও রাহাতের সাথে বাড়িতে ফিরল। মায়ার জন্য রান্না করে দিবে রাহাতের কাছে। রাহাতের অনেক অনুরোধের পর মিহানরাও রাহাতদের বাড়িতে উঠেছে। সিলেট থেকে আসার সময় ড্রাইভার উনাদেরকে রাহাতদের বাড়িতেই নিয়ে গিয়েছে। এই দুদিন মিহান, দিয়া আর মা তাই ওখানেই থাকছে। বাসায় এসে রাহাত তড়িঘড়ি করে শাওয়ার নিল। টি শার্টটায় মায়ার রক্ত লেগে আছে। সেটা ধুয়ে শুকাতে দিয়ে রেডি হয়ে নিল রাহাত। তারপর মায়ার জন্য শাড়িটা নিতে আলমারি খুলল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শাড়িটা পেল রাহাত। শাড়িটা নিতেই আরেকটা শাড়িও নিচে পড়ে গেল। শাড়িটা তুলেই হা হয়ে গেল রাহাত। সিলভার কালারের সুতোর কাজ জর্জেটের একটা শাড়ি। এই শাড়িটা মায়ার আলমারিতে কি করে এলো কিছুই বুঝল না রাহাত। শাড়িটার কথা মনে হতেই কয়েকটা হার্টবিট যেন মিস হয়ে গেল রাহাতের। এই শাড়িটা তো সেই মেয়েটার পরনে ছিল সেদিন রাতে। মেয়েটাকে খুঁজতে খুঁজতে কত না বাজে পরিস্থিতিতে জড়িয়ে গেছে রাহাত। আর সেই শাড়ি মায়ার কাছে। কি করে? শাড়িটা আরেকটু ভালো করে দেখতেই রাহাতের চোখ পড়ল শাড়ির আঁচলের দিকে, খানিকটা ছেঁড়া অংশের দিকে। সেদিন রাতে কি ঘটেছিল? আর শাড়িটাই বা ছিঁড়ল কি করে? কিছুই মাথায় আসছে না রাহাতের। শাড়িটা দলা পাকিয়ে আলমারিতে রাখবে এমন সময় শক্ত কিছুতে হাত ঠেকল রাহাতের। জিনিসটা বের করে চমকে উঠল রাহাত। নীল রঙা একটা ডায়েরি। ডায়েরিটার প্রথম পেজটা উল্টাতেই রাহাত আর মায়ার বিয়ের একটা ছবি। রাহাত আলতো করে ছবিটা ছুঁয়ে দিয়ে ডায়েরিটা নিয়ে খাটে বসে পড়ল। ডায়েরিটায় অনেক লেখা আছে। মায়া ডায়েরিতে কি এত লিখেছে ভীষণ জানতে ইচ্ছে করছে রাহাতের। প্রথম পেজে মায়ার বাবা মারা যাওয়ার পর ঢাকায় আসার ঘটনা। তারপর রাহাতের বাবার সাথে পরিচয়,
রাহাতের বিয়ে হওয়ার ঘটনা, জুলির, দীপ, রাহাতের প্রপোজ সব একে একে লেখা। রাহাত মায়ার লেখাগুলো পড়ে কখনো হাসছে, কখনো অবাক হচ্ছে। একটা পেজে গিয়ে থমকে গেল রাহাত। বছর খানেক আগের ডেট দেয়া পেজটায় লেখাগুলো কয়েকবার পড়ল রাহাত। পড়ে থমকে রইল। জানো, তোমার প্রজেক্টের কাজটা এতদিন পর নতুন করে শুরু করবে শুনে ভীষণ খুশি লাগছিল। বাবাকেও রাজি করিয়েছি প্রজেক্টে ফাইন্যান্স করার জন্য। সবই ঠিক ছিল, কিন্তু ঝামেলা হলো জুলিকে নিয়ে। ওই মেয়েটা কেন তোমার প্রজেক্টে কাজ করবে? ভীষণ খারাপ লেগেছিল জানো। বড্ড রাগ হয়েছিল তোমার উপরেও। তুমি কি জানো না মেয়েটা কত খারাপ? ও শুধু তোমার সম্পত্তির লোভে তোমাকে কাছে টানে। বুঝো না কেন তুমি? ইদানিং বিজনেস পার্টি, ক্লাব, প্রজেক্ট এসব নিয়ে ব্যস্ত হয়ে গেছো ভীষণ, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেখানেও এই মেয়েটা কেন? ওই মেয়েটা আমাকে কল করেছিল রাতে। তুমি নাকি ওর সাথে রাত কাটাবা। শুনেই মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে জানো। ড্রাইভার চাচা যখন তোমাকে ছাড়াই ফিরল তখন নিজেকে আরো বেশি অসহায় লাগছিল। বারবার মনে হচ্ছিল তোমার মুখে না শুনে কিছুতেই বিশ্বাস করব না। তাই তো এত রাতেও ড্রাইভারকে নিয়ে জুলির ফ্ল্যাটে ছুটে গিয়েছিলাম। মেয়েটাও নির্লজ্জের মতো দরজা খুলে দিয়ে দেখালো তুমি বিছানায় শুয়ে আছো। তখন ইচ্ছে করছিল মেয়েটাকে খুন করে ফেলি। তুমি শুধু আমার, তোমার ভাগ আমি কাউকে দিব না। মেরে ফেলবো একদম। এতটুকু পরেই রাহাতের সারা শরীরটা যেন কাঁপানি দিয়ে উঠল। এত সব হয়েছিল কখন? আর মাই বা কোনো দিনের কথা বলছে? কিছুই মনে নেই রাহাতের। পরে কি হলো পড়ার জন্য পেজটা উল্টালো রাহাত। কি হয়েছে সেটা জানা তার অনেক জরুরি। রাহাত, জানো, জুলির মেয়েটার বিছানায় তোমাকে শুয়ে থাকতে দেখে মরে যেতে ইচ্ছে করছিল আমার। তবু তোমার বন্ধ চোখ জোড়া দেখে মনে হয়েছিল তোমাকে মেয়েটা ফাঁসিয়েছে বা তোমার হয়তো কোনো দোষী নেই। মেয়েটাকে কয়টা থাপ্পড় লাগিয়ে ড্রাইভার আর আমি তোমাকে ধরে ধরে গাড়িতে নিয়ে বসালাম। তারপর সোজা বাসায়। তখনও হুঁশে ছিলে না তুমি। কি সব যেন বলছিলে বিড়বিড় করে। বুঝতেও পারিনি। জানো, রুমে আসতেই তুমি আমাকে ঝাপটে ধরেছিলে। কেমন একটা ঘোর কাজ করছিল যেন তোমার মাঝে। জানো তুমি, এর আগে কখনো তুমি এত গভীরভাবে ভালোবাসোনি। তোমার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছিলাম যেন। আর জানো কতটা পাগলামি করেছ কাল তুমি? আমার সাধের শাড়িটা সেফটিপিনের সাথে টান লেগে অনেকটা ছিঁড়েও ফেলেছ। অনেকটা কাছে পেয়েছিলাম জানো তোমাকে। একসময় তুমি পাগলামি করতে করতেই আমার বুকে মাথা রেখে ঘুমিয়েও পড়লে। তখন হাসব কি কাঁদব কিছুই বুঝতে পারছিলাম না। অবশ্য পরের দিন সকালে বেশ বেলা করে তোমার ঘুম ভাঙল। দেখে মনে হলো তোমার কিছুই মনে নেই। আমিও আর কিছু বলিওনি, জিজ্ঞেসও করিনি। কি জিজ্ঞেস করব বলো? রাহাত পুরো থতমত খেয়ে গেল লেখাটা পড়ে। সেদিনের সেই মেয়েটা তাহলে আর কেউ নয়, মায়া ছিল। শীত। নিজের গাধামির জন্য নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে রাহাতের। কয়েকটা পেজ উল্টাতে আরও কিছু লেখা আছে ডায়েরিতে। জানো, আজ আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার মনে নেই এবারও? অবশ্য সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু গত দুটো দিন বাসায়ও ফিরলে না কেন?
এতই ব্যস্ত? জানো, আজ আমি তোমার জন্য তোমার দেয়া গিফটটায় নিজেকে সাজিয়েছিলাম। পুরো ঘরটা তোমার পছন্দমতো সাজিয়েছি মোমের আলোয়। সবই আছে, শুধু তুমি নেই। ভীষণ কান্না পাচ্ছে জানো। সকালে ঘুম ছুটতেই দেখলাম বিছানাটা খালি। তুমি আজও বাসায় ফিরলে না। প্রথমে ভাবলাম হয়তো কাজে ব্যস্ত তুমি, কিন্তু একটা মেসেজ আমার সমস্ত ভুল ভেঙে দিল। মেসেজটা জুলির। তুমি গত দুদিন নাকি তুমি ওর সাথেই। জানো, আজ তোমাকে অবিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু জানো তো, বিশ্বাস বলো আর অন্ধবিশ্বাস বলো, সবটারই একটা সীমা থাকে। হয়তো আমার সেই সীমাটা শেষ হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। তোমার পথের বাধা হতে চাই না, তাই মুক্তির ব্যবস্থা করে গেলাম। পারলে ক্ষমা করে দিও প্লিজ। এর পরে আর লেখা নেই। মায়া ডায়েরিটা রেখেই চলে গিয়েছিল সেদিন। দূরত্ব ব্যাপারটা কতটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে সেটা ভালোই টের পাচ্ছে রাহাত। সেদিন পার্টিতে ড্রিঙ্কস করার পর কি হয়েছিল একদমই মনে নেই রাহাতের। তবে এটা বেশ বুঝতে পারছে জুলির ইচ্ছে করেই ওদের মাঝে ভুল বোঝাবুঝি করানোর চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। জুলির সাথে তো সে মোটেও ছিল না। ভুল করেছিল ঠিক, তবে সবটা মায়াকে না বললে মেয়েটা আরো কষ্ট পাবে, হয়তো আরো ভুলও বুঝবে। ডায়েরি রেখে কলাপাতা রঙা জামদানি শাড়িটা নিয়ে হাসপাতালে ছুটল রাহাত। মায়া বাসায় ফিরলে সবটা বুঝিয়ে বলতে হবে ওকে। আর কেউ যেন ওদের মাঝে সন্দেহ ঢোকাতে না পারে, এবার সেটাই করবে রাহাত। আর জুলিকেও ও দেখে নিবে। 7টা দিন মায়াকে হাসপাতালে একেবারে চোখে চোখে রেখেছে রাহাত। সময়মতো ওষুধ খাইয়ে দিয়েছে, কপালের ব্যান্ডেজ খোলার পর মলম লাগিয়ে দিয়েছে কপালে, চুল ধুয়ে দিয়েছে, চুলে তেল লাগিয়ে চুল আছড়ে দিয়েছে। সকালে ঘুম ভাঙা থেকে রাতে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজে হেল্প করেছে মায়াকেও। রাহাতের সেবায় হোক বা সবার দোয়ায় মায়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। কপালটা আরেকবার ড্রেসিং করে দিয়ে তাই মায়াকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়া হল। তাই রাহাত মায়াকে নিয়ে খুশি মনে বাসায় ফিরল। মায়াবতীটাকে আর কিছুতেই রাগ করে থাকতে দিবে না রাহাত। মায়াকে নিয়ে বাসায় ফিরল রাহাত। সবার সাথে একটু কথা বলে মায়া রুমে চলে গেল। রাহাত একটু পরে রুমে এসে মায়াকে দেখে থমকে গেল। মায়ার মোবাইলটা নিচে মায়ার সামনেই পড়ে আছে। মাও ফ্লোরে বসে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। রাহাত বুঝতেই পারছে না এই কয়েকটা মিনিটের মধ্যে কি এমন হলো যে মেয়েটা এভাবে পাগলের মতো হয়ে গেছে। রাহাত একটু এগিয়ে এসে মায়ার সামনে বসে মুখটা তুলে ধরার চেষ্টা করল। মাও প্রায় সাথে সাথে রাহাতের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল। মায়া, এই মায়াবতী, কি হলো? খবরদার এই নোংরা হাত দিয়ে আমাকে তুমি ছোবে না একদম। আরে, এই মায়া, কি বলছো এসব? আমি আবার কি করেছি? কি করেছো জানো না তুমি? জানো না কি করেছো? দাঁড়াও, দেখাচ্ছি। মায়া নিচে থেকে মোবাইলটা হাতে নিয়ে রাহাতের দিকে দেখালো। রাহাত মোবাইলটা হাতে নিয়ে দেখল 4টা ভিডিও পাঠানো হয়েছে জুলির নাম্বার থেকে। রাহাত আবার মায়ার দিকে তাকালো। মায়া, আই ক্যান এক্সপ্লেইন। কি ব্যাখ্যা দিবে তুমি? ঘরে বউ থাকার পরও কেন তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে? আমি কি এতটাই অক্ষম রাহাত? এতটাই যে তোমার সাথে অন্য কারো বিছানার ভিডিও দেখতে হবে? মায়া, সেরকম কিচ্ছু হয়নি। কি বলতে চাও তুমি? একটা ভিডিওতে যে তোমার কয়েক ঘন্টার নোংরা রূপটা ফুটে উঠেছে, তার সবটাই মিথ্যে?
রাহাত আর কিছু না বলে চোয়াল শক্ত করে মায়ার মোবাইলের সাথে টিভির কানেক্ট করল। তারপর মায়াকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে টিভি অন করে ভিডিও প্লে করল। মায়া মুখ ঘুরিয়ে নিতে চাইলেই রাহাত মায়ার গাল শক্ত করে চেপে ধরে টিভি সেটের দিকে ফেরাল। মায়া, সবটা যখন জেনেই গেছো তখন পুরোটা জানা উচিত, তাই না? কি বলো? ছাড়ো আমাকে রাহাত, আমি দেখব না। দেখতে তো তোকে হবেই। আমি এত ময়নাততা করে তোকে বোঝালাম, তুই বুঝলি না। জুলির উপরেই তোর সব ভরসা না? হ্যাঁ, আমি মানছি আমি এসব করেছি, সব করেছি। ডজন খানেক মেয়ের সাথে ফিজিক্যালি ইনভলভড হয়েছি। এখানে তো শুধু কয়টাই আছে, এগুলোই দেখ আগে, মন ভরে দেখ। ছাড়ো রাহাত, লাগছে আমার, লাগুক। এই প্রত্যেকটা ভিডিও এখন তুই দেখবি, আমার সামনে দেখবি। তারপর যা বলবি আমি শুনব, তার আগে না। এরপর যদি তুই চলে যেতেও চাস আমি আটকাবো না তোকে। রাহাত। কি রাহাত? তুমি জানতে চাইছিলে না তোমার অক্ষমতাটা কি? সেটাই দেখো মন দিয়ে। জুলির সাথে ভিডিওটা বেশি হট, ওটা সবগুলোর শেষে দেখো। ওকে, প্লে করছি। রাহাত মায়াকে শক্ত করে চেপে ধরে ভিডিও প্লে করল। মায়া না পারছে ছুটতে, না পারছে সরে যেতে। রাহাত চিবুক শক্ত করে মায়াকে দেখছে। ভিডিওতে একটা মেয়ে রাহাতের দিকে এগিয়ে আসছে দেখে মায়া চোখ বুজে নিল। মায়া, চোখ খুলো। পারবো না আমি, কিছুতেই না। মায়া, চোখ খুলতে বলছি তোকে। আমাকে আর রাগাস না, ভালোই ভালোই বলছি। আমি কতটা নীচ, কতটা নোংরা, চরিত্রহীনতার প্রত্যেকটা জিনিস তোকে আজ দেখতেই হবে। তারপর যা হবার হবে। চোখ খোল মায়া। মায়া চোখ শক্ত করে বুজে রইল, আর চোখের কোনা দিয়ে পানি ঝরছে। রাহাত সেদিকে পাত্তা না দিয়ে ভিডিওর ভলিউম বাড়িয়ে দিল। মায়ারও তো সবটা জানা উচিত। এভাবে লুকোচুরি খেলা আর কত? টিভি থেকে কাঁচ জাতীয় কিছু একটা ভাঙার শব্দ শুনতে পেল মায়া। ভীষণ ইচ্ছে করছে চোখ খুলে দেখতে, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে আরো শক্ত করে চোখ বুজে দুহাতে চোখ ঢাকল মায়া। কয়েক সেকেন্ড পরেই রাহাতের কণ্ঠস্বর শুনতে পেল ভিডিওতে। তুমি এভাবে এই ড্রেসআপে কেন এসেছ? এই মেয়ে জুলির তোমাকে বলেনি আমি জাস্ট তোমাকে কয়টা প্রশ্ন করব? আজব লোক তো মায়েরই। আমার কাজ টাকা নিয়ে বড়লোকদের রাত রঙিন করে দেয়া। এত প্রশ্নের জবাব দিতে যাব কেন? মানে? চুপ থাকো। সেদিন কি হয়েছিল সেটা বলো আমাকে। কি ক্যাচালে পড়লাম রে বাপ? কোনো দিনের কথা বলছেন বলুন তো? আপনার এই বিশাল বাংলোয় আজই তো আসলাম। আমাকে তুমি চিনো না? তুমি সিউর আজকের আগে আমাকে দেখোনি কখনো? কি প্যাচাল? বললাম তো। আর কাস্টমারদের চেহারা ভুলে না এই বিজলি। কিন্তু জুলির যে বলল তুমি সেদিন আমার সাথে ছিলে। আরে মাইরি, আমি কি বলি আর সে কি বলে? জুলির ফুলি চিনি না। আসো শুরু করি। হাতে সময় নেই আমার, যেতে হবে। জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। ওকে, টাকা দাও, চলে যাই। অপমান করার কি আছে? কথাগুলো শুনেই মায়া চোখের উপর থেকে হাত সরাল। টিভি স্ক্রিনের দিকে তাকাতে দেখতে পেল মেয়েটা টাকা নিয়ে হাতের পার্স ঘুরাতে ঘুরাতে বেরিয়ে গেছে, আর রাহাত জুলির নাম্বারে কল করল। এই জুলির? কাকে পাঠিয়েছিলি? আর আজাইরা মেয়েগুলোকে ফার্ম হাউজে পাঠালে খবর আছে বলে দিলাম। কলটা কেটে দিয়েই দরজা লক করে এসে ঘুমিয়ে গেল রাহাত।
মায়া হা করে একবার রাহাতকে আর একবার টিভি স্ক্রিন দেখছে। রাহাতের হাত থেকে রিমোট কন্ট্রোলটা নিয়ে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে শেষ পর্যন্ত দেখল মায়া। পুরোটা সময় জুড়ে সকালে বের হওয়ার আগ পর্যন্ত রাহাত ঘুম। পরের আরেকটা ভিডিওতে সেইম। পরের ভিডিওটা লিজার ভিডিও। সেটা দেখেও থমকে গেল মায়া। প্রথম কয়টা মিনিট অসহ্য লাগলেও লিজার আর রাহাতের কথাগুলো শুনে চমকে গেল মায়া। স্যার, সরি, উই ক্যান স্টার্ট নাও। জাস্ট গেট আউট লিজা। হোয়াট? আই সেড গেট আউট। পারলে ছেলেটার কাছে ফেরত যাও। আর হ্যাঁ, টাকার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না। তোমার অ্যাকাউন্টে কালই টাকা পৌঁছে যাবে। নাও লিভ। স্যার, কেউ ভালোবাসলে তাকে ধোঁকা দেয়া উচিত নয় লিজা। ভয় পেও না। এই ব্যাপারটা তোমার আমার মাঝেই থাকবে। চাকরিটা ছাড়তে চাইলে অবশ্য। না স্যার। ওকে, যাও এখন। আমি বাসায় ফিরব। আমার মায়াবতীটা অপেক্ষা করছে। তুমি ফিরে যাও লিজা। যত বড়ই সমস্যা হোক না কেন নিজের সম্মানটা অনেক বেশি দামি। কথাটা মাথায় রেখো। কথাগুলো শেষ হতেই লিজা আর রাহাতের দুজনেরই তাড়াহুড়ো করে বের হওয়া দেখে মায়া ফ্লোরে ধপ করে বসে পড়ল। কি হচ্ছে বা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না মেয়েটা। কোনো রাতের কোনো মেয়ের খোঁজ করছে রাহাত। আর যদি সত্যিই মেয়েগুলোর কাছে রাত কাটাতেই যাবে তবে এভাবে তাড়িয়ে দিলও কেন? রাহাত একটা দীর্ঘশ্বাস ফেলে এসে মায়ার পাশে ফ্লোরে বসে পড়ল। মায়ার হাত থেকে রিমোটটা নিয়ে জুলির ভিডিওটা ওপেন করল। সেদিনের ভিডিও। এদিনের ঘটনাটা রাহাতের মনে নেই বিন্দুমাত্র। রাহাত বিছানায় শুয়ে আছে। মায়া আর ড্রাইভার এলো। জুলিকে থাপ্পড় দিয়ে সরিয়ে দিয়ে রাহাতকে নিয়ে চলে আসলো ওরা। মায়া, জানো এত কিছু কেন হয়েছে? সেদিন প্রজেক্টের কাজে আমি আর জুলির একটা পার্টিতে গিয়েছিলাম। সেখানে জাস্ট একটা পেগ নিয়েছিলাম। কি হয়েছে জানি না। নেশা হয়ে গেছিল প্রচণ্ড। কোথায় আছি সেটাও বুঝতে পারিনি। শুধু একটা মেয়েকে দেখেছিলাম। চেহারাটাও মনে ছিল না সকালে। তার পরনের শাড়িটার কথা আর তার সাথে কাটানো সময়, তার স্পর্শগুলোর কথা মনে ছিল। কোথা থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। সকালে যখন নিজেকে বাসায় দেখলাম তখন তোমাকেও কিছু জিজ্ঞেস করতে সাহস হয়নি। বারবার মনে হচ্ছিল তোমাকে ধোঁকা দিচ্ছি। তাই মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করলাম। জুলির একবার একজনকে পাঠিয়ে বলে ওই মেয়েটা নাকি এই। আমিও পাগলের মতো জুলির কথায় বিশ্বাস করে চলেছি। বিশ্বাস করো, কারো সাথে জড়িয়ে তোমাকে ঠকাইনি। আর লিজার ব্যাপারটাও ক্লিয়ার করা দরকার। এত কিছু পর কেন জানি মনে হলো সেদিনের মেয়েটা লিজাও হতে পারে। তাই লিজাকে ওভাবে বলে ওর মুখ থেকেই কথা বের করতে চেষ্টা করেছিলাম। মেয়েটাকে কাছে টেনেই বুঝতে পেরেছিলাম ও সে নয়। আর তোমার মুখটাও ভাসছিল চোখের সামনে। মনে হলো যা হয়েছে তা তো বদলাতে পারবো না। আর এসব খুঁজতে গিয়ে তোমার থেকেও দূরে সরে যাচ্ছিলাম। আমাদের দূরত্বের কেউ এত ফায়দা নিবে বুঝতে পারিনি গো মায়াবতী। সেই দিন রাতে তোমাকে সবটা বলতে ওভাবে ছুটে এসেছিলাম বাসায়। কিন্তু এসেই দেখি আমার অবহেলা তোমাকে আমার থেকে বহুদূরে ঠেলে দিয়েছে ততক্ষণে। আম সরি মায়াবতী। সেদিন রাতের মেয়েটা আমি ছিলাম রাহাত। জানি গো মায়াবতী। তোমার আলমারিতে শাড়িটা দেখে চমকে গিয়েছিলাম। ডায়েরি পড়ে সবটা জেনে কি খুশি লাগছিল বিশ্বাস করতে পারবে না। অসভ্য লোক। খুশি লাগছে না তোমার? খুন করে ফেলবো একদম।
খুন করেই ফেলো আজকে। দেখি কেমন খুন করতে পারো। হুম। আরে এই। রাহাত আচমকা মায়াকে পাজাকোলা করে তুলে নিল। মায়াবতীটা রাগ করেছে তাই না? রাগ অভিমানগুলো আমি নিজের স্টাইলে ভাঙাই? কি বলো? ছাড়ো। মায়াকে আলতো করে বিছানায় শুয়ে মায়ার হাত দুটো চেপে ধরে মায়ার দিকে ঝুঁকল রাহাত। মায়া রাহাতের চোখে মুখে সেই নেশা ধরানো চাহনিটা দেখতে পেল। রাহাত কিছুক্ষণ মায়ার মুখটা দেখে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখল। তারপর আলতো করে নিচের ঠোঁটটা একবার কামড়ে ধরে ছেড়ে দিল। এটা কিন্তু ঠিক না মায়াবতী। তুমি তোমার কথা রাখোনি। কি কথা রাখিনি? কথা ছিল আমি ভুল করলে তুমি ভালোবাসা দিয়ে সেটা শুধরে দিবে, কিন্তু কখনো ফেলে যাবে না। নিজের স্বামীকে অন্যের সাথে অন্যের বিছানায় দেখা কতটা কষ্টের সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এমন হলে পৃথিবীর কোনো মেয়ে মাথা ঠিক থাকে কিনা সেটা আমার জানা নেই। আর তোমার অবহেলাগুলো আমার অবিশ্বাসটাকে আরো সায় দিচ্ছিল রাহাত। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত বা কি করব। সে সব কিচ্ছু শুনছি না। কথা রাখোনি, সো এখন শাস্তি হবে। হুম। তাই? কি শাস্তি? শাস্তি হলো আজ তুমি আবার সাজবে। ম্যারেজ অ্যানিভার্সারির রাতটা মিস করেছি। আজকে কোনো মিস হবে না। তবে আমি আজ কিচ্ছু করব না। দেখি তুমি কতটা পাগলের মতো আমাকে চাও। অসভ্য লোক একটা। পারব না আমি। বাবা, এত লজ্জা? সেটি হচ্ছে না ম্যাডাম। আর ভুলে গেলে চলবে? সেদিন না আদর দিয়ে মায়াবতীটার লজ্জা ভেঙে দিলাম। পারব না। সরো। মায়া, শাস্তি কিন্তু বাড়বে আমার কথা না মানলে বলে দিলাম। 15 দিন পর। আজ দিহান আর লিজার বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠান থেকে একটু আগেই ফিরেছে মায়া আর রাহাত। ওরা যাওয়ায় দুজনেই ভীষণ খুশি হয়েছে। বিয়ের অনুষ্ঠানটা শেষ হওয়ার পর বাসায় ফিরেছে ওরা। এই মুহূর্তে মায়া গায়ের ভারী গহনাগুলো খুলছে। আর রাহাত দেয়ালে হেলান দিয়ে মায়াকে দেখছে। মায়ার গহনা খোলা হলে মায়াকে শাড়ি বদলানোর জন্য উঠে দাঁড়াতে দেখে রাহাত এগিয়ে এসে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবাল। মায়া, একটা জিনিস চাই। দিবে? হুম। কি চাও বলো? আমার একটা পিচ্চি মায়াবতী চাই। ইস, সরো তো। মায়াবতী টায়াবতী হবে না। আমার পিচ্চি রাজকুমার আসবে। হুহ। না। বলছি না আমার ছোট্ট রাজকন্যা চাই। ছোট্ট একটা মায়াবতী চাই। না না না। বলছি না মায়াবতী চাই। চাই মানে চাই। সরো। দিব না মায়াবতী। হুহ। আচ্ছা। দিতে হবে না। দেখা যাক আগে কে আসে। মায়াবতী নাকি তোমার দুষ্টু রাজকুমার? কি বললা তুমি? আসো। মায়াবতী হোক বা রাজকুমার আনার ব্যবস্থা করি। অসভ্য লোক একটা। মুখে কিছু আটকায় না? আটকাতে পারবো না। তুমিই তো। ছাড়ো। চেঞ্জ করব। গায়ে কিটকিট করছে শাড়িটা। আহারে। আসো মায়াবতীটার কষ্ট হচ্ছে না খুব? রাহাত মায়ার কোমর পেঁচিয়ে ধরে কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মাও রাহাতের স্পর্শে হারিয়ে গেল ভালোবাসার অন্য এক দুনিয়ায়। কয়েক বছর পর হয়তো মায়াবতীর মায়ার রাজ্যে গুটি গুটি পায়ে হেসে খেলে বেড়াবে কোনো ছোট্ট মায়াবতী রাজকন্যা বা ছোট্ট দুষ্টু রাজকুমার। এভাবেই মায়াবতীকে নিয়ে না হয় মায়ার রাজ্যে সুখে থাক রাহাত।
সমস্ত দূরত্ব, সমস্ত অবিশ্বাস, সন্দেহ ঘুচে গিয়ে জিতে যাক ভালোবাসারা। নিজেদের মায়ার সংসার নিয়েই না হয় সুখে থাক সমস্ত মায়াবতীরা। সমাপ্ত।